চিটাগাং কিংসের চলছে জয়যাত্রা, খুলনা টাইগার্সের চলছে পরাজয় যাত্রা। বলা যায়, বলা তো যাই, কেননা চিটাগাং কিংস এবারের বিপিএলের প্রথম ম্যাচটা হেরে শুরু করেছিল, তারপরে টানা 4টা ম্যাচ জিতল। খুলনা টাইগার্স এইবারের বিপিএলে প্রথম 2 ম্যাচ জয়ে শুরু করেছিল, তারপর টানা 4টা ম্যাচ তারা হারলো। এবং ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে এই দুটো দলই কিন্তু বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পরস্পরের, যেইখানটাতে খুলনা টাইগার্স জিতে নিয়েছিল, হারিয়ে দিয়েছিল চিটাগাং কিংসকে। আর সেইটার এক ধরনের প্রতিশোধ চিটাগাং কিংস এই ম্যাচটাতে নিল। নিজেদের মাঠে গিয়ে তারা 45 রানের মোটামুটি কমফোর্টেবল একটা বড় জয় পেয়েছে খুলনা টাইগার্সের বিপক্ষে। এই যে চিটাগাং কিংসে যেটা জয়যাত্রা বলছি, খুলনা টাইগার্সে যেটা পরাজয় যাত্রা বলছি, সেইটা কি আসলে নিশ্চিত হয়ে গেছে ওই একটা ওভারেই? সেটাই কি আসলে টার্নিং পয়েন্ট, নাকি আপনি আসলে টসকে টার্নিং পয়েন্ট বলবেন? যেমন খুলনা টাইগার্স এখানে টস জিতে তারা চেস করার সিদ্ধান্ত নিয়েছে, চিটাগাং কিংসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। এখন চেস করার সিদ্ধান্ত তারা নিতেই পারে, উইকেট বিবেচনায় সেটাও নিতে পারে, এই যেই ভেন্যুতে খেলা হচ্ছে নতুন একটা ভেন্যুতে, সেটাও তারা নিতে পারে। কিন্তু আপনি যদি এবারের বিপিএলে খুলনা টাইগার্সের অবস্থা দেখেন, তার আগে প্রথম 2টা ম্যাচ যে তারা জিতেছিল আগে ব্যাটিং করে জিতেছে, তারপরে যে তারা টানা 3টা ম্যাচ হেরেছিল তারা ওই চেস করতে গিয়ে হেরেছে। তাহলে আজকেও যখন টসে জিতে তারা চেস করার সিদ্ধান্ত নেয়, সেইটা কি একটা টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড় করানো যায় কিনা? চিটাগাং কিংস আগে ব্যাটিং করে তারা 200 রান তুলে ফেলেছে। সেই 200 রান তারা করে জেতার মতো অবস্থা খুলনা টাইগার্সের এই ব্যাটিং লাইন আপের নেই, আসলে নেই। হ্যাঁ ঠিক আছে, তারা 200 প্লাস কিন্তু করতে পারে। তারা কিন্তু এই চিটাগাং এর বিপক্ষে ওই প্রথম ম্যাচটা বললাম মিরপুরেই তারা 200 প্লাস করেছিল, কিন্তু 200 তারা করে জিততে হবে, এই প্রেশার নেওয়ার সামর্থ্যটা এই ব্যাটিং লাইন আপের আছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। এবং এই ব্যাটিং লাইন আপে আসলে তাদের যেই অনেকগুলো স্লো প্লেয়ার ধীর গতির ব্যাটিং করে, সেই জায়গাটাতেও কিন্তু এই রান রেটের আস্কিং রেটের চাপটা তাদের উপরে একেবারে পাহাড়ের মতো আসলে চেপে ধরার কথা, সেইটাই আসলে হয়েছে। যদিও চেজে তাদের শুরুতে কিন্তু রান রেটটা খুব একটা প্রবলেম ছিল না। পাওয়ার প্লে 6 ওভারে তারা 58 রান তুলে ফেলেছিল, 3টা উইকেট যদিও সে তার মধ্যে চলে যায়। এর মধ্যে হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ, তিনি 8 বলে 19 রান, একটা ভালো ক্যামিও খেলেছেন। ইনিংসটাকে আরো বড় করতে পারলে সেটা দলের আরো কাজে লাগতো। নাইম শেখ তিনিও আউট হয়ে গেছেন, এবং এই দুজন যে আউট হয়েছেন, 2টা ফ্যান্টাস্টিক ক্যাচের শিকার হয়ে 2জন আউট হয়েছেন। উইকেট কিপার মোহাম্মদ মিঠুন একটা ক্যাচ ধরেছেন, আরফাত সানি একটা ক্যাচ ধরেছেন। অসাধারণ 2টো ক্যাচের শিকার হয়ে এই 2জন কিন্তু আউট হয়েছেন। তারপরে গিয়ে আফিফ এবং হচ্ছে গিয়ে মাহফুজুর রহমান রাব্বি, যার এই ম্যাচটাতেই ডেবু হলো, আমাদের আন্ডার 19 টিমের ক্যাপ্টেন, যিনি আগের ক্যাপ্টেন ছিলেন, তার এই ম্যাচেই বিপিএল এর ডেবুটা হলো। এবং এইখানটাতেও তিনি খুব বেশি রান করতে পারেনি। আফিফ হোসেন ধ্রুব যথারীতি আরেকটা ভালো ইনিংসের প্রত্যাশা জাগিয়ে তিনি আউট হয়ে গেছেন। 10 ওভার শেষে তাদের ওই যে 77 রান, 5 উইকেট চলে গিয়েছে। এইখান থেকে আসলে আর জেতার মতো অবস্থাতে খুলনা টাইগার্স কখনোই যেতে পারেনি। শেষ 6 ওভারে 86 রান না কত এরকম রান প্রয়োজন, ওরকম একটা সময় ডারভেজ রাসুলের তিনি আবার আউট হয়ে গেছেন। আরো একটা ফ্যান্টাবুলাস ক্যাচের শিকার হয়েছেন তিনি, বাউন্ডারি রোপে ওয়াসিম সেই ক্যাচটি ধরেছেন। সো এইখানটাতে শেষ পর্যন্ত তারা ওই যে 155 পর্যন্ত যেতে পারে, 45 রানের ম্যাচটা হেরে গিয়েছে। চিটাগাং কিংসের বোলিং ভালো হয়েছে, ফিল্ডিং বোধহয় তার চেয়েও ভালো হয়েছে। আমি তো 3টা ক্যাচের কথাই বললাম যে কি অসাধারণ ক্যাচগুলো ধরেছেন। এইটাও কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে ডেফিনেটলি। স্পেশালি হচ্ছে গিয়ে পাওয়ার প্লের মধ্যে যে তারা 2টা উইকেট তুলেছে, স্পেশালি মেহেদী হাসান মিরাজের ওই উইকেটটার ক্ষেত্রে। এখন তার আগে যে 200 রান তুলে ফেললো খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগাং কিংস, সেইটা আসলে কিভাবে তুললো? ভাই গ্রাহাম ক্লার্ক, তার কথাটা এত পরে বলছি, সেইটাই আসলে বোধহয় একটু অন্যায় হয়ে যাচ্ছে। কেননা কি অসাধারণ একটা সেঞ্চুরি তিনি করেছেন। চিটাগাং কিংসের এইবারের ব্যাটিংটা টেনে নিয়ে যাচ্ছেন তাদের বিদেশি ক্রিকেটারদের, এখানে ভূমিকাটা বেশি করে হচ্ছে কি উসমান খানের। সেই উসমান খান যখন শুরুতেই আউট হয়ে গেছেন, সেকেন্ড না থার্ড ওভারে আউট হয়ে গেছেন, তারপরে গ্রাহাম ক্লার্ক নামলেন এবং হচ্ছে কি পারভেজ হোসেন ইমনের সঙ্গে তার একটা 128 রানের পার্টনারশিপ হলো। যেই পার্টনারশিপে ইমন এক পাশে শুধুমাত্র হচ্ছে কি সহযোগী হিসেবে সাপোর্টটা দিয়ে গেছেন, গ্রাহাম ক্লার্ক ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলেছেন, দুর্দান্ত খেলেছেন। 48 বলে মাত্র তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন। সেঞ্চুরি পরপর তিনি আউট হয়ে গেছেন, কিন্তু মাত্র 48 বলে সেঞ্চুরি, বুঝতেই পারছেন যে এই ইনিংসটাই তো ডিফারেন্সটা মেক করে দেওয়ার জন্য যথেষ্ট। পারভেজ হোসেন ইমন এবারের বিপিএলে খুব একটা ভালো করতে পারছিলেন না। এই যে 29 বলে 39 রানের ইনিংসটা খেললেন, এইটা নিঃসন্দেহে তাকেও আসলে কনফিডেন্সটা দেবে। এই যে সেকেন্ড উইকের পার্টনারশিপটা হলো 128 রানের, 13 নম্বর ওভারে গিয়ে পারভেজ হোসেন ইমন আউট হলেন। দলের রান তখন হচ্ছে ওই 13 ওভার শেষে দেখছিলাম যে 2 উইকেটে 149। এইখান থেকে তো 220-30 হওয়াটা খুবই স্বাভাবিক, হওয়াটা উচিত ছিল।
সেটা কিন্তু হয়নি। অন্ততপক্ষে 20-30টা রান ওই জায়গাটাতে চেক দিতে পেরেছে খুলনা টাইগার্স। শেষ 7 ওভারে 42 বলে মাত্র 51 রান তুলতে পেরেছে ওইখানটাতে হচ্ছে গিয়ে চিটাগাং কিংস। শেষ 30 বলে মানে শেষ 5 ওভারে মাত্র 36 রান তুলতে পেরেছে ওইখানটাতে। ওই 16 নম্বর ওভারে গিয়ে গ্রাহাম ক্লার্ক হচ্ছে গিয়ে আউট হয়েছেন। খুলনা টাইগার্স তারা যে এইভাবে ম্যাচে কামব্যাক করলো শেষ দিকে তাদের ওই বোলিং এফোর্টের মাধ্যমে, সেইটাকে তো আসলে কাজে লাগাতে হবে। ফিল্ডারদের তো মানে কি বলে চলে যে তাদের ব্যাটসম্যানদের তো কাজে লাগাতে হবে, কিন্তু তাদের ব্যাটিং লাইন আপের আসলে 200 চেস করে জেতার মতো অবস্থাতেই তারা আসলে নেই, ছিল না। তারা ম্যাচটা তাই ওই জায়গাটাতে হেরে গেছে। তাহলে এই যে ম্যাচটা হলো, যেটা আমি বলছি যে চিটাগাং কিংসের জয়যাত্রা, যেহেতু টানা 3টা ম্যাচ জিতেছে, খুলনা টাইগার্সের পরাজয় যাত্রা, যেহেতু টানা 4টা ম্যাচ তারা হেরেছে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? টসটার কথা বলতে পারেন, কিন্তু আমি আসলে ওইটাকে ঠিক টার্নিং পয়েন্ট হিসাবে সামনে আনতে রাজি নই। আপনি এইখানটাতে বলতে পারেন যে তারা ওই যেভাবে হচ্ছে গিয়ে ওই রান রেটের সঙ্গে আসলে পাল্লা দিতে পারেনি পাওয়ার প্লেটা শেষের ওই জায়গাটাতে, স্পেশালি 10 থেকে 15 ওভারের ওই সময় কি বলে চলে 7 থেকে 10-12 ওভারের ওই সময়টা, সেইটাকেও বলতে পারেন। কিন্তু আমি বলছিলাম একটা ওভারের কথা। সেই একটা ওভার কোনটা ওভার? সেই একটা ওভার হচ্ছে গিয়ে যখন ব্যাটিং করছিল চিটাগাং কিংস, 10 ওভার শেষে তারা 1 উইকেটে 103 রানে পৌঁছে গিয়েছিল। 11 নম্বর ওভার বল হাতে তুলে দেওয়া হয়েছিল মাহফুজুর রহমান রাব্বিকে। আমি বলছিলাম আমাদের আন্ডার-19 এর সাবেক ক্যাপ্টেন, তার স্পিনের বিপক্ষে কিন্তু গ্রাহাম ক্লার্ক প্রথম ছক্কা ছক্কা ছক্কা, প্রথম 3 বলেই তিনি ছক্কা মেরেছেন। পরের বলে মানে পরের 2টা বলে, পরের বলে একটা ডাবলস নিয়েছেন, তার বলে সিঙ্গেলস নিয়ে লাস্ট বলটা দিলেন পারভেজ হোসেন ইমনকে, ইমন আরও একটা ছক্কা মারলেন। ফলে এই ওভারে 4টা ছক্কা সহ 27টা রান আসলে হয়ে গিয়েছে। এবং তারপরে গিয়ে খুলনা টাইগার্স যতই তারপরের বোলিং এফোর্টটা দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করুন না কেন, ওই ওভারটাতে 27 রান অনেক 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 বেশি আসলে হয়ে গিয়েছে। আমি তাই সব কিছু ছাপিয়ে চিটাগাংয়ের জয়যাত্রা এবং খুলনার পরাজয় যাত্রার এই ম্যাচটাতে মাহফুজুর রহমান রাব্বির করা ওই 11 নম্বর ওভার, যে ওভারে 4টা ছক্কা সহ 27 রান হয়েছে, সেইটাকেই টার্নিং পয়েন্ট বলছি। একমত হবেন?